মনে হচ্ছে যে এই সময়টা পারফেক্ট হবে। বেশি না, আমরা ওইরকম 15-20টা করে কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। এবং এই কোশ্চেন গুলো তোমাদের কমন উপযোগী থাকবে, এই কোশ্চেন গুলোতে তোমরা নতুন কিছু শিখতে পারবা। ওকে, শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। আশা করতেছি তোমরা ভালো রয়েছো। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় প্রস্তুতি যেহেতু এখনো প্রায় 39 দিন বা 38 দিনেই ধরো না কেন সময় রয়েছে, স্বাভাবিকভাবে যথেষ্ট সময় রয়েছে। তোমরা যদি এই সময়গুলো কাজে লাগাতে পারো, ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবা। যেহেতু তোমরা এবছর প্রায় অনেক সময় পাইছো, প্রায় 4 বছর, 4 মাসের 4 মাস প্লাস সময় পেয়ে গেছো। তো এক্ষেত্রে অবশ্যই এই অধ্যায়গুলো তোমরা পড়েছো। তো একই জিনিস বারবার পড়তে গিয়ে তোমরা দেখা যাচ্ছে যে একটা অনীহা চলে আসছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের এই প্রিপারেশনের ক্ষেত্রে নতুন একটা মাত্রা যোগ করে দিতেছি। আমরা ইনশাল্লাহ যে 38 দিনের মতো সময় আছে, এর মধ্যে প্রায় 30 দিনের মতো আমাদের যে পেইড ব্যাচে ক্লাস হবে, আমাদের পেইড ব্যাচে একাধিক সময় ক্লাস হবে। তো এক্ষেত্রে এমসিকিউ সলভের যে প্রোগ্রামটা, এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সবার জন্য ফ্রি করে দেওয়া হচ্ছে। তো এই এই সেশনটাতে আমরা মূলত নতুন এবং সম্ভাব্য কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব, সেটা হিসাব বিজ্ঞান থেকে শুরু করে অন্যান্য সাবজেক্ট গুলোর ক্ষেত্রেও। তো আমরা ইনশাল্লাহ আজকে প্রথম ক্লাস শুরু করতেছি, একটু তাড়াহুড়ো হলো, তবে সময়টা আমার মনে হচ্ছে যে 3টা 30 মিনিটে করাটাই ভালো হবে। 4টা 15-20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করব। তা আশা করব তোমরা এই সময়টা যথেষ্ট এনজয় করবা, যদিও রোজা থাকবা। তো যাই হোক না কেন, আমরা কথা না বাড়িয়ে শুরু করি ইনশাল্লাহ। আজকে আমরা যে অংশটা নিয়ে কথা বলবো, এখানে 5টা কোশ্চেন আমরা সলভ করব। যদিও আমার চয়েসের তালিকায় প্রায় 20টা কোশ্চেন আমি সিলেক্ট করতে পারছি, তো দ্বিতীয় পর্বে আমরা এই অংশটা সমাধান করব। তো আজকে আমরা প্রথম পর্বে 5টা প্রশ্ন শুধু সলভ করবো ইনশাল্লাহ। তো তোমরা প্রত্যেকেই কোশ্চেন গুলোর অ্যান্সার করার চেষ্টা করবা, এবং এই কোশ্চেন গুলোতে নতুন নতুনত্ব আছে। ঠিক আছে, এই কোশ্চেন গুলোতে প্রত্যেকটাতে তোমরা নতুন নতুনত্বর ফ্লেভার পাবা। তো স্বাভাবিকভাবে প্রত্যেকেই চেষ্টা করবা কোশ্চেন গুলোর অ্যান্সার করার জন্য। একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো তো, বা কমেন্ট করার চেষ্টা করো তো এই কোশ্চেনটা সঠিক উত্তর কি হবে। যে কোশ্চেনটা হচ্ছে আমাদের আর্থিক লেনদেন, লিপিবদ্ধকরণ এবং একই সঙ্গে বিশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল যে শাস্ত্র তোমাদের শিক্ষা দেয়, তাকে আমরা মূলত কি বলবো? কোশ্চেনটা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা এবং সেই লেনদেনটা বিশ্লেষণ করার প্রক্রিয়া যে কলা কৌশল সংক্রান্ত যে শাস্ত্র আমাদের শিক্ষা দেয়, তাকে আমরা কি বলবো? লেনদেন লিপিবদ্ধকরণ বলবো, না হিসাব হিসাব রক্ষণ বলবো, না হিসাব বিজ্ঞান বলবো, না বুক কিপিং ও হিসাব রক্ষণ বলবো? কোনটা বলবো? তো যদিও এই কোশ্চেনটা তোমাদের একাডেমি ধাঁচের, অর্থাৎ এইচএসসি ধাঁচের হিসাব বিজ্ঞানের সংজ্ঞা থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। তো এই কোশ্চেনটার মূলত সঠিক উত্তর কি হবে, তোমরা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো দেখি, আমি একটু দেখি। হ্যাঁ, অনেকেই সি করতেছো। বাকিরা কি অবস্থা? বাকি তো প্রায় 14 থেকে 15 জন আছো, পরবর্তীতে আরো দেখবা। এই কোশ্চেনটা সঠিক উত্তর কি হবে? অনেকে বি করতেছো। বাকিরা দ্রুত, আমাদের পেইড ব্যাচে যারা আছো তোমরা অ্যান্সার করার চেষ্টা করো সি। অন্যরা যেটা পারো করো, সমস্যা নেই, আমি এরপর বুঝাই দিতেছি। দেখো, এই কোশ্চেনটা করা হয়েছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা থেকে। এখানে যখনই শাস্ত্রের কথা বলা আছে, মানে বইয়ের কথা বলা আছে, তো এগুলো তো একটাও কোনো বই না, এগুলো একটা বই না। মূলত এখানে আমাদের হিসাব বিজ্ঞান একটা শাস্ত্র অথবা বই, যেটা আমাদের লেনদেন লিপিবদ্ধ করা এবং একই সঙ্গে লেনদেন বিশ্লেষণ করার কলাকৌশল সম্পর্কে জানায়। স্বাভাবিকভাবে এখানে সঠিক উত্তর আসলে এ হবে। তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় তারা যে ধাঁচের কোশ্চেন করতেছে, তারা একাডেমিক ধাঁচেই কিন্তু অনেকটা কোশ্চেন করে, অনেকগুলো কোশ্চেন তোমাদের এইচএসসি বই থেকেও করে। তো এ ধরনের কোশ্চেন আসাটা আসলে স্বাভাবিক। যেহেতু আমরা প্রথম পর্ব 5টা কোশ্চেন আজকে সলভ করব, পরবর্তী কোশ্চেন গুলো আরো অ্যাডভান্স লেভেলের পাবো ইনশাল্লাহ। তোমরা শুধু সহযোগিতা করবা বা ক্লাসগুলোতে যথেষ্ট রেসপন্স করবা, ইনশাল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবা। আমরা 2 নম্বর কোশ্চেনে চলে আসি। এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন এবং যথেষ্ট মানসম্মত কোশ্চেন। দেখো, 2 নম্বর কোশ্চেনটার একটু উত্তর করার চেষ্টা করি। দেখো, এখানে বলা আছে নিচে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কোন স্তরে দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ লক্ষণীয় অথবা ব্যবহার লক্ষণীয়? তাহলে আমরা হিসাব বিজ্ঞান কোন প্রক্রিয়ায় বা কোন স্তরে বা কোন ধাপে দুতরফা দাখিলা পদ্ধতির ব্যবহার করি, বা আমরা কোন জায়গাতে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির ব্যবহার লক্ষ্য করতে পারি, বা আমরা ব্যবহার করি বা প্রয়োগ করি, যেটাই বলো না কেন, এক কথায় দুতরফা দাখিলা পদ্ধতি আমরা কোথায় ব্যবহার করি হিসাব বিজ্ঞানের? আমাদের অপশন প্রথমে যেটা আছে যে চিহ্নিতকরণ, এরপর দেওয়া আছে লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহকরণ,
এবং জাবেদাভুক্তকরণ। সঠিক উত্তর কোনটা? দেখো এটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন। গত বছর যেভাবে কোশ্চেন করছে দেখছো, গত বছর কিন্তু একটা কোশ্চেন করছে যে ব্যবসায়িক লেনদেন পর্যালোচনা করার পর হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার পরবর্তী ধাপ কোনটি, বা পরবর্তী আমরা কোন পদক্ষেপ গ্রহণ করি, এমনটাই কোশ্চেনটা ছিল না? দেখো ঠিক ওই জায়গা থেকে এই কোশ্চেনটা কিন্তু আমি করেছি। যদিও এবছর এই কোশ্চেনটা আসবে না, তবে এই কোশ্চেনটা 7 কলেজে আসতে পারে, জিএসটি তে না। তাহলে হিসাব বিজ্ঞানের কোন স্তরে দুতরফা দাখিলার পদ্ধতিটা আমরা ব্যবহার করে থাকি, অথবা দুতরফা দাখিলা পদ্ধতির ব্যবহার লক্ষণীয়? তো তোমরা অনেকে উত্তর করতেছো এ, লেনদেন চিহ্নিত করার ক্ষেত্রে। বাকিরা বাকিরা হ্যাঁ দ্রুত উত্তর করো দেখি কিরকম পারো। এ বলতেছো, অনেকে এ বলতেছো। এরপর হ্যাঁ 17 জন আছো তোমরা, 17 জন কমেন্ট করতে পারতেছো না। দেখো তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমি মানে এই ক্লাসটা মানে অফলাইনের মতো করতে চাচ্ছি। তোমরা শুধু শুয়ে বসে জাস্ট অ্যান্সার করবা যে আসলে এ না বি। তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমি কিন্তু একটা মানে কি পাবো, মজা পাবো, রোজা তো আমিও আছি। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর কি হবে? অনেকে এ বলতেছো যে দুতরফা দাখলা পদ্ধতির ব্যবহার আমরা চিহ্নিতকরণ প্রক্রিয়ায় বা চিহ্নিতকরণ ধাপে ব্যবহার করি, না লিপিবদ্ধকরণের ধাপে, না তথ্য সরবরাহকরণের ধাপে, না জাবেদাভুক্ত করার ক্ষেত্রে। হ্যাঁ অনেকে বি বলতেছো, বি। হ্যাঁ বাকিরা বাকিরা দেখো এই কোশ্চেনটা কিন্তু নতুন, ঠিক আছে, নতুন বানানো, গত বছর যে জায়গা থেকে বানিয়েছে এই কোশ্চেনটা ঠিক সেই জায়গা থেকে বানানো হয়েছে। তো তোমরা একজন এককভাবে উত্তর করার চেষ্টা করতেছো, অনেকে উত্তর করতে পারতেছো না। তোমরা একটা বিষয় খেয়াল করবা, দুতরফা দাখিলা পদ্ধতি মানেই হলো দুইটা পক্ষ, একটা হলো ডেবিট আর একটা হলো ক্রেডিট। তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের কাজটা কিন্তু আমরা লেনদেন লিপিবদ্ধকরণের প্রথম ধাপেই করে থাকি। অর্থাৎ তোমরা জানো লেনদেন লিপিবদ্ধকরণের প্রথম ধাপেই হচ্ছে লেনদেন বিশ্লেষণ। লেনদেন বিশ্লেষণ মানেই কিন্তু ডেবিট ক্রেডিট বিশ্লেষণকে বোঝাচ্ছে, অথবা ডেবিট ক্রেডিট নির্ণয়কে বোঝাচ্ছে। যদিও লেনদেন বিশ্লেষণ বলতে 3 ধরনের বিশ্লেষণকে বোঝায়, একটা মৌলিক বিশ্লেষণ, 2 সমীকরণ বিশ্লেষণ, 3 হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় বা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ। তাহলে একটা লেনদেন চিহ্নিত করা হয়, ওইটা আসলে মানে লেনদেন কি না আমরা চিহ্নিত করি। এখানে কিন্তু আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি না। সুতরাং যারা কিনা এ উত্তর দিতেছো, কখনো এ উত্তর হবে না। আমরা প্রথম ধাপে একটা ঘটনা লেনদেন কিনা শুধুমাত্র সেটা চিহ্নিত করি, এরপর সেই ঘটনাটাকে লিপিবদ্ধ করি দুতরফা দাখিলা পদ্ধতির সিস্টেমে। এবং এই লিপিবদ্ধকরণের ক্ষেত্রে প্রথম ধাপটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, অর্থাৎ ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করতেছি। 2 নম্বর কথা হলো আমরা জাবেদাভুক্তকরণ করতেছি অথবা লিপিবদ্ধ করতেছি। 3 নম্বর কাজ হচ্ছে আমরা হচ্ছে খতিয়ানভুক্ত করতেছি, তাই না? এটাই তো আমাদের হচ্ছে হিসাব রক্ষণ তথা লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ। তো সঠিক উত্তর কিন্তু আমাদের এখানে হলো বি নাম্বার, মূলত বি তে, অর্থাৎ লেনদেন লিপিবদ্ধকরণ, হিসাব রক্ষণ অথবা হিসাব ভুক্তিকরণেই মূলত আমরা কি করে থাকি, দুতরফা দাখিলা পদ্ধতির ব্যবহার করে থাকি। তো সঠিক উত্তর কিন্তু এখানে আমাদের হলো বি। এখন তোমরা অনেকেই মনে করতে পারো যে এইটাও তো উত্তর হয় ভাইয়া, কারণ লিপিবদ্ধকরণের ধাপের ভিতরে জাবেদাভুক্তকরণও আছে, আর জাবেদাভুক্ত করার ক্ষেত্রে তো আমরা ডেবিট ক্রেডিট করে থাকি বা লেনদেন বিশ্লেষণের কাজটা করে থাকি। হ্যাঁ, প্রাথমিকভাবে আমাদের মনে হবে যে আসলে এখানে সঠিক উত্তর মূলত দুইটা, একটা হলো লিপিবদ্ধকরণ আর একটা হলো জাবেদাভুক্তকরণ। লিপিবদ্ধকরণের আরেক নাম কিন্তু জাবেদাভুক্তকরণ, বা লিপিবদ্ধকরণের আরেক নাম হিসাব রক্ষণ বা হিসাব ভুক্তিকরণ। এগুলো কিন্তু সিনোনিম। তো এই প্রশ্নটাতে জাবেদাভুক্তকরণ কেন উত্তর হবে না জানো? এখানে জাবেদাভুক্তকরণ বলতে সিঙ্গেল জাবেদাভুক্তকরণকে বোঝাচ্ছে, যেটা কিনা লিপিবদ্ধকরণের ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে এই জাবেদাভুক্তকরণ যেটা কিনা লিপিবদ্ধকরণের ভিতরে অন্তর্ভুক্ত, স্বাভাবিকভাবে এইটা কিন্তু গুরুত্ব দিক দিয়ে পিছিয়ে আছে। তো স্বাভাবিকভাবে গুরুত্বের দিক দিয়ে মূল কিন্তু এইটা, স্বাভাবিকভাবে আমাদের বি নাম্বারটা সঠিক উত্তর। সুতরাং এই ধরনের কোশ্চেন গুলো তোমাদের এইভাবে উত্তর করতে হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে আসি আমরা। 3 নম্বর কোশ্চেন দেখো, একদম নিউ ফ্রেশ কোশ্চেন। লেনদেন প্রাথমিকভাবে লেখা হয় কোথায়? একটা লেনদেন আমরা প্রাথমিকভাবে কোথায় লিপিবদ্ধ করি? দ্রুত কমেন্ট করে দেখি তোমরা কতজন পারো এই কোশ্চেনটা। বলো এই কোশ্চেনের সঠিক উত্তর কি হবে, যে লেনদেন প্রাথমিকভাবে লেখা হয় কোথায়? হিসাব বিজ্ঞানে কোন একটা ঘটনা আমরা যখন চিহ্নিত করি, সেই ঘটনাটা চিহ্নিত করার পর আমরা কোথায় লিপিবদ্ধ করি? হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই। আর প্রাথমিক বইটাকে আমরা মূলত কি বলি, জাবেদা বলে থাকি, তাই না? হিসাব বিজ্ঞানের প্রাথমিক বইয়ের নাম কিন্তু জাবেদা। তো অপশনে কিন্তু জাবেদা নাই। তাহলে সঠিক উত্তর কি হবে? এই ধরনের কোশ্চেন গুলোই কিন্তু জিএসটি ধাঁচের। এই ধরনের কোশ্চেন গুলোই হচ্ছে কি জিএসটি ধাঁচের। এই ধরনের কোশ্চেন গুলোই কিন্তু এইচএসসি পরীক্ষায় কিন্তু আসে।
তো নতুন ফ্রেশ কোশ্চেন যে একটা লেনদেন প্রাথমিকভাবে লেখা হয় উদ্ধৃত পত্রে, রেয়ামিলে, নগদান বইয়ে না খতিয়ানে। তো তোমরা অনেকেই উত্তর করতেছো হলো খতিয়ানে, অর্থাৎ তোমরা ডিরেক্ট একদম খতিয়ানকে টার্গেট করে ফেলছো। তো প্রাথমিকভাবে আমরা যদি বলি যে আমরা হিসাবের প্রাথমিক বই বলতে জাবেদাকে বুঝি, তো স্বাভাবিকভাবে এখানে জাবেদা উত্তর হবে, কিন্তু এখানে জাবেদাই তো নাই। তার মানে কি কোশ্চেনটা কি ভুল? কোশ্চেনটা কিন্তু ভুল না। তাহলে এখানে যেহেতু জাবেদা নাই, তোমরা একটা বিষয় খেয়াল করবে, এখানে নগদান বই কথাটা বলা আছে। তোমরা নগদান বই সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জানো যে নগদান বইকে জাবেদা প্লাস খতিয়ান বই বলা হয়। তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু খতিয়ানের চেয়ে অগ্রাধিকার পাবে নগদান বই, কারণ প্রাথমিকভাবে বা প্রথম দৃষ্টিকোণ থেকে প্রাথমিক বা মূল বই হিসাবে আমরা মূলত নগদান বইকে এখানে সঠিক উত্তর হিসেবে চিহ্নিত করবো। সুতরাং এখানে সঠিক উত্তর কি হবে? সি নাম্বার, নগদান বই। যেহেতু প্রাথমিক কথাটা বলা আছে, প্রাথমিকের দৃষ্টিকোণ থেকে নগদান বইটা এই কোশ্চেনে আগাই থাকবে, এবং খতিয়ানটা হচ্ছে কি আমাদের চূড়ান্ত বই, চূড়ান্ত ফাইনাল বই। তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে চূড়ান্ত লেনদেন লিপিবদ্ধকরণের একটা বই মাত্র। তাহলে দেখো তোমরা কিন্তু পড়াশোনা করতেছো, তোমরা মোটামুটি ভাবে পড়াশোনা করতেছো, পড়াশোনা এর আগেও করছো, কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও দিলা। পরীক্ষা দিয়ে কিন্তু দেখো তোমরা অনেকেই তোমাদের যে সফলতা তার দেখা তো অবশ্যই পাইছো, কিন্তু অধিকাংশ জনেই দেখো তোমাদের, আমি খুব ভালোভাবে জানি তোমাদের যথাযথ যোগ্যতা সামর্থ্য সবই আছে, কিন্তু তারপরে তোমরা কিন্তু চান্স পাওনি বা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারোনি। এর অন্যতম কারণ হচ্ছে যে তোমরা কোশ্চেনের ধাঁচগুলোই বুঝতে পারতেছো না। তোমরা গতানুগতিক ভাবে শুধু ইচ্ছা মতো পড়ে আসছো, ইচ্ছা মতো বিভিন্ন ধরনের নৈবেত্তিক পড়ছো, কিন্তু দিন শেষে কিভাবে এক্সাম হলে গিয়ে সঠিক অ্যান্সারটা খুঁজে বের করে অ্যান্সারিং করতে হবে এই জিনিসটা তোমরা ইউটিলাইজ করতে পারোনি। এবার আসো পরবর্তী কোশ্চেনটা, আসো দেখো খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন এইটাও। কিন্তু তোমরা জানবা যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য দিয়ে প্রায় 5 থেকে 6 বার কোশ্চেন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো। কিন্তু কিন্তু কোন বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত এই কোশ্চেনটা করেনি যে হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য কি। তো এই কোশ্চেনটাই যদি রিপিট করা হয় যে আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, তো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য যখন আসবে তোমরা সবাই কিন্তু উত্তর দিবা হলো এই নাম্বার। দেখো এই 4 নম্বর কোশ্চেনটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করো তো, একটু দ্রুত করো, তারপর আমি ব্যাখ্যা দিতেছি। সানজিদা বলতেছো যে নগদান বইয়ে শুধু নগদ লেনদেন গুলো অন্তর্ভুক্ত করা হয়। হ্যাঁ, কিন্তু নগদান বই হচ্ছে আমাদের হলো জাবেদা খতিয়ান উভয় বই, এই কোশ্চেনটা নগদান বইকে টার্গেট করে করা হয়েছে, আর নগদান বইকে আমরা প্রাথমিক বই হিসেবে আখ্যায়িত করব। ঠিক আছে, এই কারণে সঠিক উত্তর নগদান বইকে নেওয়া হয়েছে। দেখো 4 নম্বর কোশ্চেনটার অ্যান্সার করো তো, আর মাত্র একটা কোশ্চেন আছে আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকালকে আমরা হচ্ছে আবার 3:30 প্রায় 15টার মতো কোশ্চেন সলভ করবো, এরকম নতুন নতুন কোশ্চেন। আশা করব যে তোমরা বা তোমাদের বন্ধুদের যথেষ্ট পরিমাণে মেনশন করবা, তোমরা তোমাদের বন্ধুদের কাছে ক্লাসগুলো শেয়ার করবা, স্টিল তোমাদের প্রোফাইলেও ক্লাসগুলো শেয়ার করে রাখবা। অ্যাটলিস্ট আমি যাতে এই ক্লাসগুলো কন্টিনিউ করি সেই মানসিকতা আমার ভিতর তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করবা। অর্থাৎ তোমরা তোমাদের জায়গা থেকে সাপোর্ট করবা, শেয়ার, কমেন্ট, লাইক, এবং দেখা যাচ্ছে যে আমাকেও একটা ভালো কথা বললা, সেটাও কিন্তু আমার ভালো লাগবে যে রোজা থেকে দেখা যাচ্ছে রেস্ট নেওয়ার বাদ দিয়ে আমি ক্লাস নেব। তোমাদের আগ্রহ উদ্দীপনা না থাকলে কিন্তু এটা কিন্তু সম্ভব না। তাহলে 4 নম্বর কোশ্চেনটার অ্যান্সার করো দ্রুত। 4 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? 4 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? এখানে তোমরা সবাই জানো যে আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা, তাই না? তো এই কোশ্চেনটাতে একটু ঘাপলা করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বলা আছে যে হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য। যখন হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য আসতেছে, ওই যে দেখছো কেউ একজন বলতেছে সি উত্তর, সি তো কখনো উত্তর হবে না। সঠিক উত্তর হবে হলো ডি নাম্বার, অর্থাৎ হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য হবে আত্মিক ঘটনা সমূহ হিসাবের বইতে সুন্দরভাবে লেখা, সুষ্ঠুভাবে লেখা। এটাই হবে কি আমাদের হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা আমাদের লাস্ট কোশ্চেন আজকে, এইটা একদম সেই হাই কোয়ালিটির কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের জন্য সেই হাই কোয়ালিটির একটা কোশ্চেন, কিন্তু একটু শুধু মিস মার্কিং হয়ে গেছে, ওটা একটু আমি ঠিক করে দেই তোমাদের জন্য। একটু দাঁড়াও, এই জায়গাটায় ইংলিশ হবে, তাহলে তোমরা বুঝতে পারবে এই কোশ্চেনটাতে আমি কি বলছি। এবার দেখো, এই কোশ্চেনটা রিপিট হতে পারে, আমাকে যদি কোশ্চেন করতে দেয় আমি এই কোশ্চেনটা রিপিট করব তোমাদের জন্য। এবং আমার যতটুকু ধারণা
এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে 7 কলেজ হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে তোমাদের এবছর একটা একটা করে কোশ্চেন করছে, নিশ্চিতভাবে ইনশাল্লাহ বলতেছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তো আমার কাছে নিশ্চিতই মনে হচ্ছে তোমাদের এই জায়গা থেকে কোশ্চেন করেছে একটা। বলো দেখি এই কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? কি হবে? হ্যাঁ, বাকিরা বলো দেখি। 5 নম্বর লাস্ট কোশ্চেন, 5 নম্বর লাস্ট কোশ্চেন, এর সঠিক উত্তর কি? যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন। হ্যাঁ, এ হবে 100%, এরপর বি, এরপরে এ। বাকিরা 29 জন আছো, পরে আরো দেখবা। বলো 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? মনে করো এটাই জিএসটি তে আসছে, স্বাভাবিক এই কোশ্চেনটা যথেষ্ট মানসম্মত, এটা বানানো কোশ্চেন, স্যাররা এভাবে বানাচ্ছে পূর্ববর্তী বছর, গত বছর স্যাররা যেভাবে কোশ্চেন করছে সেভাবে যদি কোশ্চেন করে তাহলে দেখবে এভাবে নতুন করে কোশ্চেন বানাবে আর কি। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হওয়া যাবে, টেনশন নিও না, আমি তোমাকে ইনবক্স করবো নি পরে, যেহেতু তোমাদের ভাইয়ারা আজকে মানে তোমাদের কমেন্ট গুলা দেখতেছে না, শুধু আমি দেখতেছি। তোমরা কিভাবে এক্সাম ব্যাচে ভর্তি হবে, আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হওয়া যাবে। এবং আমরা তোমাদের কোর্স ফি কিন্তু কমায় দিয়েছি, আমরা আমাদের গুচ্ছ ব্যাচে কোর্স ফি 500 টাকা করে দিয়েছি আজকে থেকে, এবং আমি 17 তারিখের পর আর কোনো ভর্তি নেব না, ঠিক আছে? ঈদের পর 17 তারিখের পর তোমাদের আর এই ব্যাচে ভর্তি নেব না, তোমাদের ব্যাচ একদম টোটালি ক্লোজ করে দেবো। এর এইচএসসি এবং অনার্স এর ব্যাচ শুরু হবে, তোমাদের যারা সেকেন্ড টাইম আসো, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবছর 2 মাস আগে হতে পারে, তো সুতরাং আমি তোমাদের অনার্স এর ক্লাসগুলো শুরু করব। তোমরা যারা আমাদের এই যে জিএসটি এবং 7 কলেজের স্পেশাল ব্যাচটাতে জয়েন করতে চাচ্ছ, ক্লাস প্লাস এক্সাম, তোমাদের কোর্স ফি 500 টাকা করা হয়েছে। আর কোশ্চেন প্রিন্ট করে নিতে গেলে তাহলে আমার সঙ্গে সরাসরি কথা বলতে হবে। আর আলাদা এক্সাম ব্যাচে ভর্তি হওয়া যাবে, আমাদের ইনবক্স করবা, আমরা ডিটেলস জানাবো। বলো 5 নম্বর কোশ্চেনের উত্তর কি? আজকে আমাদের ক্লাস এখানে শেষ, এবং আগামীকাল ঠিক 3টা 30 মিনিটে ক্লাসে জয়েন করবা, ঠিক আছে? আমরা ঠিক এই সময়ে ক্লাসে আসব এবং তোমাদের এরকম প্রায় 20টার মতো কোশ্চেন সলভ করব। তাহলে 5 নম্বর কোশ্চেনটা সঠিক উত্তর আসলে হবে হলো এপিবি, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড, যেটাই মূলত এফএএসবি অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ঠিক আছে, তোমরা যারা এই এ নাম্বার দিতেছো আইএফআরএস, এটা তো হচ্ছে হলো আমাদের সর্বজনীন স্বীকৃত হিসাব মান, এটার নাম হলো কি আমাদের সর্বজনীন স্বীকৃত হিসাব মান, যেটা কিনা আইএএসবি, যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আছে, তারা এইটা প্রণয়ন করছে। যদি আসলে বোর্ড প্রণয়ন করেনি, বরং হ্যাঁ হ্যাঁ বোর্ডেই প্রণয়ন করছে, ঠিক আছে। আমাদের এই যে 2001 সালে যে আইএএসসি পরিবর্তন হয়ে আইএএসবি হলো, তারা মূলত আইএএস নামে যে 41টা মান ছিল, সেই মানগুলোকে পরবর্তীতে কনভার্ট করে কিন্তু আইএফআরএস করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এই গ্যাপ নির্ধারণ করে কখনোই আইএফআরএস হবে না, কারণ আইএফআরএস নিজেই একটা মান, তো স্বাভাবিকভাবে এটা কখনোই হবে না, যেটা কিনা প্রণয়ন করে আইএএসবি। এবং একই সঙ্গে আইএএসসি, যেটা কিনা আইএএস প্রণয়ন করে, স্বাভাবিকভাবে এইটা উত্তর হবে না। বিএমএ, এটা জাস্ট এমনিতে হুদায় একটা জিনিস দেওয়া হয়েছে। আর অপরদিকে হলো এপিবি, যার এখন বর্তমান নাম হচ্ছে এফএএসবি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, যারা কিনা গ্যাপ প্রণয়ন করছে ইউকে, ঠিক আছে? সরি সরি সরি, ইউকে না, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে গ্যাপ প্রণয়ন করছে কে? ইউএসএ। কোন সংস্থা? এফএএসবি, ঠিক আছে, যার পূর্ব নাম ছিল এপিবি। তো এই ধরনের পেজ গুলা এই ধরনের কোশ্চেন গুলোতে দেওয়া থাকে। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো একটু তোমাদের অ্যালার্ট থাকতে হবে। তো এইভাবেই আমি ইনশাল্লাহ তোমাদের পরবর্তী কোশ্চেন আরো আছে, তোমাদের তো দেখালাম আজকে আমি, যেহেতু সময় নাই, এখানে আরো 20টা কোশ্চেন আছে, এই 20টা কোশ্চেন তোমরা পরবর্তী দিন সলভ করবা। প্রথম অধ্যায় থেকে, যেহেতু এই যে তোমরাই দেখো, প্রথম অধ্যায় থেকে গত বছর 6টার মতো কোশ্চেন করেছিল, তার আগের বছর 5টা, তার আগের বছর 2টা, 7 কলেজ কোশ্চেন করেছিল প্রায় 22-23 সেশনে 2টা, তার আগের বছর 5টা, তার আগের বছর 6টা। তো সব মিলিয়ে এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করব এই অধ্যায়টার ওপর তোমাদের হচ্ছে প্রায় 3টা পর্বে এমসিকিউ গুলো সলভ করা। তো আমি আশা করি যে ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা হয় হুবহু কমন পাবা, নাহলে তোমরা যা পড়ছো সেগুলো থেকে কমন পাবা। তো এই হচ্ছে বিষয়। ইনশাল্লাহ আগামীকাল থেকে তোমরা সেম ধারাবাহিকতায় ক্লাসগুলোতে জয়েন করবা এবং আমরা উপভোগ করে এই ক্লাসগুলো সমাধান করব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।